আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে বলার থেকে বলা যায় যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে, যাদেরকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির স্বনামধন্য জাস্ট দিদি এবং তার সঙ্গে সুতপা। তোমরা রিসেন্ট দেখেছো যে দেশদ্রোহী কথাটা প্রথম কার চ্যানেল থেকে আমরা এই দেশদ্রোহী কথাটা শুনছিলাম? ঢেপির চ্যানেল থেকে এই দেশদ্রোহী কথাটা লাগানো মানে বলা শুরু হয়েছিল। তারপরেই একটার পর একটা শুরু হয়ে গেল কি না, আমাদের জাস্ট দিদি হচ্ছেন দেশদ্রোহী। প্রথমে ওর চ্যানেল থেকে এই জাস্ট দিদিকে দেশদ্রোহী বলাটা শুরু হয়েছিল। তারপরে আস্তে আস্তে ওপাশে যারা এখন অ্যান্টি মানে দিদি হয়ে গেছে, আই মিন জাস্টকে এখন আর পছন্দ করছে না, সেই তারা এখন জাস্টকে উঠে পড়ে লেগেছে যে তাকে কি করবে না, তাকে একেবারে দেশদ্রোহী প্রমাণ করবে। এবার এই দেশদ্রোহী তকমাটা এরা একজনের গায়ে লাগাতে চাইছিল, সেটা হচ্ছে জাস্ট দিদি। আরো এক ধাপ উপরে গিয়ে আরো একজন ক্রিয়েটার যার প্রধান শত্রু হচ্ছে এই জাস্ট দিদি এবং তার সঙ্গে সুতপা, সে সুতপার নামে এক ঢোক জল বেশি খায়। সে কি করলো, আরো এক ধাপ উঠে গিয়ে জাস্ট দিদির সঙ্গে সুতপাকেও জড়িয়ে দিয়ে বসে পড়লো ভিডিও করতে, কারণ অনেকদিন পরে একটা জম্পেস কন্টেন্ট পেয়েছে সুতপার পেছনে লাগা। এবং সেইখানে দাঁড়িয়ে তার বক্তব্য কি, যে এরা দুজনই হচ্ছে দেশদ্রোহী। কি করে দেশদ্রোহী হলো তোমরা প্রশ্ন করতেই পারো যে তনুশ্রীদি, এরা তো এক একজন কন্টেন্ট ক্রিয়েটার, এরা কি কারণের জন্য এরা দেশদ্রোহী হলো? এরা দেশদ্রোহী হওয়ার কারণ হচ্ছে জাস্ট দিদি ওপার বাংলার দুজন ক্রিয়েটার যেই বর্তমান পরিস্থিতিতে ওপার বাংলার সাথে আমাদের ভারতের সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন হয়ে গেছে পাকিস্তানের কারণে, সেই জায়গায় দাঁড়িয়ে ওপার বাংলার দুজন ক্রিয়েটারকে এখনো জাস্ট দিদি ভালোবাসা জানাচ্ছে বা জাস্ট দিদি তাদের প্রশংসা করছে। এটা হচ্ছে জাস্ট দিদির অপরাধ। এবং সেই জন্য জাস্ট দিদি যেহেতু একে ভাই বলে, মানে ওপার বাংলার যে আমাদের বিনোদন রয়েছে, বিনোদনকে ভাই বলে, এটার জন্য জাস্ট দিদি হচ্ছে, এবং জাস্ট দিদির ভিউয়ার্সদের মধ্যে বেশিরভাগ ভিউয়ার্স হচ্ছে ওপার বাংলার লোক, সেই কারণের জন্য এ হচ্ছে একজন দেশদ্রোহী। কারণ তার কমেন্ট বক্সে বাংলাদেশিরা ভিড় করে, সে বাংলাদেশের ক্রিয়েটারদেরকে সমর্থন করে এবং তাদের সঙ্গে কথোপকথন বলে, সেই কারণের জন্য উনি হচ্ছেন বড় একজন দেশদ্রোহী। এবং আরো একটা কারণ, সেটা হচ্ছে উনি কিছুদিন আগে সিন্ডিকেট করেছিল, যেটা এই ক্রিয়েটারের বক্তব্য, যেই ক্রিয়েটার মানে জাস্ট দিদির সঙ্গে সুতপাকেও দেশদ্রোহী নামে জড়িয়েছে, তার বক্তব্য যে এই দেশদ্রোহীর সঙ্গে সুতপাও জড়িত। কারণ কি হয়েছে না, জাস্ট দিদি এবং সুতপা, জাস্ট দিদি সিন্ডিকেট করেছে আর সুতপা ক্রাউড ফান্ডিং করেছে, তাহলে দুজনেই হচ্ছে তোমার দেশদ্রোহী। ওপার বাংলা থেকে টাকা এসছে এপার বাংলায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমরা যতদূর জানি টিআর ব্যাপারটাতে আমরা শুনেছিলাম যে ওপার বাংলা থেকে ওইভাবে টাকা পাঠানো যায় না, ওপার বাংলা থেকে বিকাশ বা আরো ওদের কি আছে ওইসবের মাধ্যমে টাকা পয়সা পাঠাতে হয়, এমনি ডাইরেক্ট বাংলাদেশ থেকে টাকা পয়সা আসে না। এবং জাস্ট দিদি বলেছিল জাস্ট দিদির একজন ভিউয়ার্সকে ওপার বাংলার থেকে কোনো একজন মানে যে আর কি এই ননখোকাকে টাকা পয়সা দিয়েছিল তার খাট আলমারি এইসব করার জন্য, সেই টাকাটা কিছুটা তো ক্যাশ এসছে, তোমরা সবাই জানো। সেটা ওপার বাংলারই কয়েকজন ওই ননখোকার বাড়িতে একটা পিকনিক হয়েছিল, সেখানে এসছিল, তখন তারা ক্যাশ টাকা দিয়েছিল। এবং কিছু টাকা ওই আমেরিকাতে ওই মহিলা পাঠিয়েছিলেন, এবং সেখান থেকে গুগল পে বা ফোন পের মাধ্যমে মনে হয় টাকাটা জাস্ট দিদির অ্যাকাউন্টে ঢুকেছিল। এবার বক্তব্য হচ্ছে যদি সিন্ডিকেট হয় তাহলে তার প্রমাণ আছে, টাকা তুললো কে?
সীমাদি তুলেছে। দর্শকরা টাকা কাকে দিয়েছে? সীমাদিকে দিয়েছে। সেই টাকা পেয়েছে কে? সেই টাকাতে জিনিস কেনা হয়েছে কার? ননখোকার জিনিস কেনা হয়েছে। সেই টাকায় খাট কিনেছে কে? ননখোকার কেনা হয়েছে। সেই টাকার কেনা খাটে ঘুমাচ্ছে কে? ননখোকা ঘুমাচ্ছে। কিন্তু ভাই আলমারি কে ব্যবহার করছে? ননখোকা ব্যবহার করছে। জামা কাপড় যে লোক পাঠিয়েছে টাকায়, সেই টাকায় জামা কাপড় বাচ্চাটার কেনা হয়েছে, কে পড়ছে? বাচ্চাটা পড়ছে। গিফট কেনা হয়েছে, সেই গিফট কে ব্যবহার করছে? বাচ্চাটা করছে। কিন্তু ভাই কেস কে খাচ্ছে? কেস জাজ দিদি খাচ্ছে। কেস জাজ দিদি খাচ্ছে। মানে সিন্ডিকেট কে চালিয়েছে? জাজ দিদি চালিয়েছে। মানে কিছু মানুষ তাদের চুলকানি এমন লেভেলে পৌঁছেছে, মেন তাদের ধান্দাই হচ্ছে জাজ দিদি এই যে ননখোকার বাচ্চার মানে এই যে বাচ্চাটাকে সামনে রেখে বাচ্চাটাকে সেই সময় বাচ্চাটার উপরে ভালোবাসা দেখিয়ে মানুষ যে টাকাগুলো দিয়েছে, সেখানে কত টাকা জাজ দিদির পকেটে ঢুকেছে আর কত টাকা ননখোকার পকেটে ঢুকেছে সেটার ক্লিয়ার একটা জিনিস জানা। এক। দুই হচ্ছে আমাদের যে মানে এই যে সুতপাকে দেশদ্রোহী বলা হচ্ছে, সুতপা কি করেছে? ক্রাউড ফান্ডিং করেছে। এবং এই ক্রিয়েটারের বক্তব্য এই যে ক্রাউড ফান্ডিং সুতপা করলো আর সীমাদি যা মানে সিন্ডিকেট রাজ্যে চালাচ্ছে, এরা এই যে টাকা পয়সার লেনদেন গুলো হয়েছে, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে বিদেশ থেকে এদেশ থেকে যে টাকা পয়সা লেনদেন হয়েছে, সেই টাকা পয়সাটা দিয়ে তারা কি করেছে? সুতপা যে কিসের জন্য দিল্লিতে কেসটা লড়ার জন্য টাকা নিয়েছিল, সেখানে সুতপা কিন্তু দিল্লিতে যায়নি। এখানে বসে সুতপা কেসটা লড়ছে, তাহলে সুতপার দিল্লিতে গিয়ে থাকা খাওয়া উকিল ঠিক করে কেসটা লড়ার জন্য যত পরিমাণ টাকা দরকার ছিল তত পরিমাণ টাকা, যেই পরিমাণ টাকা খরচা হতো সেই পরিমাণ টাকা খরচা হয়নি। আমার তো ধারণা যে যদি সুতপা ওখানে গিয়ে কেসটা লড়তো থেকে, সেখানেও তার যেই পরিমাণ টাকা খরচা হতো, এখান থেকে কেসটা লড়াচ্ছে সেটাতেও তার একটা হিউজ পরিমাণ টাকা খরচা হচ্ছে। কারণ কোনো উকিল যদি সুতপা হায়ার করে এবং সে যদি কেসটাকে সেইভাবে লড়ে, হ্যাঁ, এখন সেটা ওইখানকার উকিল না এখানকার উকিল আমি তো জানি না, তো যাই হোক সেখানে একটা মোটা টাকা নিশ্চয়ই লাগে। কিন্তু এদের চিন্তা ভাবনা, সুতপা ক্রাউড ফান্ডিং করে কত টাকা তুলেছে। সুতপা বলেছিল 96,000 টাকা তার অ্যাকাউন্টে এসছিল, তার মধ্যে 2,000 মনে হয় 2,000 না 3,000 টাকা ওর ছিল, আগে ছিল অ্যাকাউন্টে, আর বাদ বাকি 96,000 টাকা তার অ্যাকাউন্টে এসছে। কিন্তু যেই ক্রিয়েটার ওর এবং সীমাদির ঘাড়ের ওপরে এই যে মানে দেশদ্রোহী তকমাটা লাগাচ্ছে, তার ধারণা যে না, সুতপার রিসেন্ট জীবনযাত্রা, কারণ সুতপার হাজবেন্ড সেই রকম টাকা ইনকাম করে না, মায়না যে পায় সেটাতে জল গরম হয় না, সুতপা একদিন বলেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে যেই টাকাটা সুতপা যেইভাবে লাইফস্টাইল লিড করছে, রিসেন্ট তোমরা দেখেছো যে এই কেস কামারি হওয়ার পরে সুতপা কি কি করেছে? ডাইনিং টেবিল কিনেছে, একটা ডাইনিং টেবিল কিনেছে, কাঠের নয় কিন্তু, 1200 কি 1800-র মধ্যে এইরকম টাকার মধ্যে একটা ডাইনিং টেবিল কিনেছে, একটা ট্রাঙ্ক কিনেছে, 13,000 টাকার চুল কিনেছে, ফোন কিনেছে, দুটো ফোন, একটা এর আগে কিনেছিল OnePlus, আবার এর মধ্যে নতুন রিসেন্ট একটা আইফোন কিনেছে, যেটা এই ক্রিয়েটারের গাত্রদাহের প্রচন্ড পরিমাণে কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ যেই মেয়েটা আগে 100 টাকা খরচা করতে গেলে 10 বার চিন্তা করত, সে বর্তমানে রিসেন্ট বেশ কিছু কেনাকাটা করেছে। তারপরে তোমার ওর নাম কি বলে, নতুন ঘর এবং পায়খানা বাথরুম করেছে, রান্নাঘর পায়খানা বাথরুম করেছে, রান্নাঘর পায়খানা বাথরুম করার পরে সে ওর নাম কি বলে সোফা কিনেছে। এবার আবার তার মধ্যে একবার দীঘায় ঘুরতে গেছে, আবার রিসেন্টলি এই কালকে হয়তো ওরা রওনা হয়েও গেছে, দার্জিলিং ঘুরতে গেছে। তাহলে ভাই এত টাকা কোথায় পাচ্ছে সুতপা? কোথা থেকে এই সুতপা এত টাকা পাচ্ছে? এটাই হচ্ছে জানার প্রধান কারণ। এটা জানার জন্যই
একজনকে পাওয়ারফুল যিনি রয়েছেন তাকে উস্কানো হয়েছে যে জানুন জানুন এই যে ক্রাউড ফান্ডিংটা হলো এবং এই যে সিন্ডিকেট রাজটা চালানো হয়েছিল এখানে কত টাকা তার পকেটে গেছে, খাট বাবদ কত টাকা এসছে, সেই খাটে কত টাকা লেগেছে, কত টাকা তিনি দিয়েছেন, কত টাকা খাটে গেছে আর কত টাকা তার পকেটে ঢুকেছে, এটা আমাদের জানতে হবে। কত টাকা আলমারির পেছনে গেছে, কত টাকা তার পকেটে ঢুকেছে, আই মিন সীমাদির পকেটে ঢুকেছে, এটা জানতে হবে। তার মানে প্রধান কারণ কি, টাকার অ্যামাউন্টটা এদের জানতে হবে। কত টাকা সুতপা এবং সীমা গেরিয়েছে, ঘাপলাবাজি করেছে, এটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য। সেকেন্ড উদ্দেশ্য, যদি এদেরকে এই সুযোগে দেশদ্রোহী প্রমাণ করে একটা বড় ধরনের কেসে ফাঁসিয়ে দেওয়ার পরে এদের ইউটিউব ক্যারিয়ারটা ঝান্ড করে দিতে পারি, তাহলে ভাই ফাঁকা মাঠে গোলটা দিতে দারুণ মজা হবে। কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না, আং বাং চাং যা বুঝাবো ভিউয়ার্সরা তাই দেখবে, আমাদের রমরমা বিজনেস চলবে। কারণ সুতপা এবং সীমা দুজনই হচ্ছে স্ট্রং কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যাদের কন্ট্রোভার্সি জগতে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নামে ওয়াইটিতে তাদের একটা নাম রয়েছে, তাদের একটা ফ্যান ফলোয়ার রয়েছে এবং যেখানে তার ভিউয়ার্সরা প্রচন্ড পরিমাণে তাদেরকে ভালোবাসে। যেমনি সীমার ভিউয়ার্সরা সীমাকে ভালোবাসে, তেমনি ভাবে সুতপার ভিউয়ার্সরা সুতপাকে ভালোবাসে, যেটা এদের গাত্রদাহের কারণ। অনেক চেষ্টা করেও সেই লেভেলে এরা পৌঁছাতে পারছে না। সেই কারণে এই সুযোগে হঠাৎ করে কি চলে আসলো, একটা কল রেকর্ডিং চলে আসলো সুতপার, যেটা রিসেন্টলি তোমরা অবশ্যই কার চ্যানেল থেকে শুনতে পেয়েছো, বুঝতেই পেরেছো। আমার এই জায়গাটায় একটা ভীষণ ভাবে আমার রাগ তৈরি হয়েছে সুতপার ওপরে। একটা রাগের থেকেও বড় হচ্ছে সুতপার ওই বোকামিটার জন্য। আমার মনে হচ্ছিল সুতপাকে একবার জিজ্ঞাসা করি, এই বারবার এই বোকামির কারণটা কি? যেখানে তুমি দেখতে পাচ্ছ এই লোকটার সাথে যখনই তুমি কথা বলছো তখনই সেই কলটা রেকর্ডিং হচ্ছে এবং সময় সুযোগ মতন তোমার পেছনে ছুরি বোকার জন্য সেগুলো ব্যবহার করা হচ্ছে। তাহলে ভাই তার সঙ্গে এত কথার দরকার কি? কিসের এত প্রয়োজন? এই যে আজকে বলছে তোমার লুল্লুরি বেশি, তোমার লুল্লুরি বেশি, তোমার উইকনেস আছে, তাই জন্য তুমি তাকে বারবার ফোন করো, বারবার ফোন করো। ভাল লাগছে শুনতে, ভাল লাগছে, আমি জানি তুমি ইগনোর করতে পারো, তোমার কোনো প্রবলেম হয় না, কিন্তু বিশ্বাস করো আমাদের শুনতে খারাপ লাগছে। কারণ আমরা হাউস ওয়াইফ, কোনো পরপুরুষের সঙ্গে আমাদের জড়িয়ে কেউ কথা বললে গা গুলিয়ে ওঠে, গা ঘিনঘিন করে ওঠে। বুঝতে পেরেছো? হ্যাঁ, একই ভুল মানুষ কতবার করে, কতবার একই ভুল করার পরে মানুষের শিক্ষা হয়, একটু বলবে বলবে সুতপা, একটু বলবে। আমার এটা জানার ভীষণ ইচ্ছা। আমার সত্যি আজকে খারাপ লাগছে যে একই জিনিস বিশ্বাস করার জন্য তুমি আর লোক খুঁজে পাও না, আর লোক খুঁজে পাও না, মনের কথা পেটের কথা বলার জন্য আর লোক খুঁজে পাও না, বারবার এর কাছেই যেতে হয় মনের কথা প্রাণের কথা বলতে, বাস খাওয়ার জন্য। হ্যাঁ, এতগুলো বাস খাওয়ার পরেও তোমার শিক্ষাও যদি না হয়ে থাকে, আর আমার কিছু বলার নেই, আর বলার নেই। সত্যি খারাপ লাগছে, আমার সত্যি খারাপ লাগছে। আজকে শোনা যাচ্ছে যে এই যে ঝিঙ্কুর ব্যাপারটা পুরো একটা প্লটিং করে ঝিঙ্কুকে মার্কেটে আনা হয়েছিল। সুতপা মানে সুতপা এইসবের মধ্যে যে জড়িত সেটা জানার জন্য ঝিঙ্কুকে মার্কেটে আনা হয়েছিল। সুতপার আসলিয়াত বার করার জন্য ঝিঙ্কুকে প্লটিং করে আনা হয়েছিল। কিন্তু আমরা এতদিন কি শুনছিলাম? একজন বড় ব্লগার আমাদের ননখোকা কি বলছিল, কে ঝিঙ্কু, কোথায় ঝিঙ্কু, আমি তো তাকে চিনি না, আমি তো জানি না কিভাবে কথা হয়েছিল, কবে কথা হয়েছিল। কিন্তু মনুসোনা যখন তার কল রেকর্ডিং গুলো, কতক্ষণ কল রেকর্ডিং না কল লিস্টটা যখন আমাদেরকে শো করালো যে এই ননখোকার সঙ্গে ঝিঙ্কুর কথা হয়, কবে কবে কোন কোন দিন কত সেকেন্ড কত মিনিট ধরে কথা হয়েছে, সেটার যখন লিস্ট চলে আসলো, তখন আজকের ডেটে কি বলা হচ্ছে, এই কয়েকবার ফোন করা হয়েছিল ওয়াইটি চ্যানেল খোলার জন্য। তাহলে ভাই
কয়েকদিন যদি ওয়াইটি চ্যানেল খোলার জন্য কথা হয়ে থাকে, তাহলে ঝিঙ্কু মামুনি ননখোকার বেডরুমের মধ্যে ঢুকে গেল কি করে? ঝিঙ্কু মামুনি ননখোকার বেডরুমে গিয়ে গড়াগড়ি খেতে খেতে রিলস বানালো কি করে ভাই? কি করে রিলস বানালো? এই তো কদিন আগে শুনছিলাম ঝিঙ্কু মামুনিকে আমরা খুঁজে বেড়াচ্ছি, কারণ একজনকে কেস দিতে হবে। কাকে? একজনকে কাকে না, মনু সোনাকে কেস দেওয়ার জন্য। যদি ঝিঙ্কুকে পেতাম একটা জম্পেস করে কেস দিতাম। যদি সুন্দর এখন মুখ পাইতাম, যদি নূতন এখন মন পাইতাম, সেরকম যদি মানে ওর নাম কি বলে, আমাদের মনু সোনাকে হ্যাঁ একটা কেস দেওয়ার জন্য যদি ঝিঙ্কু মামুনিকে খুঁজে পাইতাম, তাহলে একটা জম্পেস করে কেস দিতাম। হ্যাঁ, কোথায় আছে মেয়েটা? আমরা খুঁজছি। কোথায় আছে মেয়েটা? আমরা খুঁজছি। ননখোকা চিন্তিত, মেয়েটা কি আদৌ জীবিত আছে? কি হচ্ছে মেয়েটার সাথে? আদৌ জীবিত আছে না মরে গেছে? আজকের ডেটে শুনছি পুরোটাই প্ল্যানিং প্লটিং। আই এম তো অবাক, আই এম টোটাল কনফিউজড। এখন বলা হচ্ছে এই সুতপা হচ্ছে মেন কালপিট। সুতপাই জাস্টের কানের ভেতরে, সীমাদির কানের ভেতরে এই ঝিঙ্কুর ব্যাপারটা ঢুকিয়েছে এবং সীমাদি ও ট্র্যাপে পড়ে গেছে, মানে সুতপার ট্র্যাপে পড়ে গেছে। আমরা যেখানে জানি যে সুতপার সঙ্গে এত দিন পর্যন্ত সীমাদির একটা খাওয়া খাই মারামারির সম্পর্ক ছিল। দুই একটা ভিডিওতে বোন বোন বলে একটু ডাকা শুরু হয়েছে, ব্যাস গাত্রদাহ অপোজিটে স্টার্ট, চুলকানি অপোজিটে স্টার্ট। এমন জায়গায় চুলকানি মানে পুরকিবাজি এমন উঠলো যে সে একদম দেশদ্রোহী তকমা দুইজনের গায়ের মধ্যে লাগিয়ে একটা ভিডিও নামিয়ে দিল। ভাই এই টাকাগুলো কোথায় ব্যয় হয়েছে? কোনো দেশদ্রোহী কাজের সঙ্গে এরা লিপ্ত না তো? কোনো দেশদ্রোহী কাজে এই টাকাগুলো ব্যয় করেনি তো? ভাবুন, একটা সেনসিটিভ পরিস্থিতি দুই দেশের মধ্যে চলছে, যেখানে সমস্ত রকম বাংলাদেশের সঙ্গে আমাদের সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করা হয়েছে। সেখানে দুজন হাউস ওয়াইফ যারা নর্মাল ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, শুধুমাত্র প্রতিশোধ প্রিয়া, তাদেরকে পছন্দ করি না, তাদের আমরা দেখতে পারি না, তাদের ইউটিউব চ্যানেল শেষ করার জন্য এই ধরনের একটা কনস্পিরেসি করে এই ধরনের একটা তকমা তাদের গায়ে লাগানোর চেষ্টা হচ্ছে, যাতে তাদের ভাতে পাতে এবং সবকিছু ভাবে তাদের শেষ করে দেওয়া হয়, তাদের কেরিয়ারটা পুরো শেষ হয়ে যায়, তারা ইউটিউব থেকে নিশ্চিহ্ন হয়ে যায় এবং তাদের লাইফটা জেলে গিয়ে কাটে। একটা দেশদ্রোহী তকমা কত বড় একটা জিনিস। আজকে বেশ কিছু ইউটিউবার তোমরা দেখেছো, এই যে জ্যোতি, তাকে ধরা হয়েছে এবং তাকে নিয়ে যাওয়া হয়েছে। তো সেইখানে তার মানে অনেক কিছু তার কাছ থেকে জানা হচ্ছে যে সে কি কি জায়গায় কোন কোন ভাবে, হ্যাঁ, এবং সে পাকিস্তানে গিয়ে ওর নাম কি বলে ট্রেনিংও নাকি নিয়েছে। একটা মানে ইসে স্ক্রল করতে করতে একটা এরকম খবর দেখলাম, খবরটা দেখা হয়নি আমার। তো এইরকম ব্যাপার, সেই রকম একটা জায়গায় দুজন ইউটিউবারকে টার্গেট করা হলো। কি শুধু দুজন না, এখন বলা হচ্ছে আরো কিছু ইউটিউবারও এর সঙ্গে জড়িত রয়েছে, অমুক রয়েছে তমুক রয়েছে, এরা সব কটাই হচ্ছে দেশদ্রোহী। ভাবতে পারেন, সকাল থেকে নিজেদের ঘরের কাজ, নিজেদের বাচ্চার ভালো মন্দ, ঘরের সংসারের সমস্ত কিছু দেখার পরে, তারপরে অনেক কষ্ট করে টাইম বের করে একটা করে ইউটিউবে একটা করে দুটো করে ভিডিও দেওয়ার টাইম আমরা পাই, শুধু একটু একটু স্বাবলম্বী হওয়ার জন্য, যে নিজের প্রয়োজন, নিজের দরকারে, নিজের কোনো কিছুতে কারো কাছে হাত পাততে না হয়, সম্মানের সাথে বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার লড়াইতে ইউটিউবে এসে স্বাবলম্বী হওয়ার একটা স্বপ্ন নিয়ে আমাদের মতন হাউস ওয়াইফরা একটা কাজ করতে বসে। সেইখানে দাঁড়িয়ে আজকে তারা কেউ ক্রিমিনাল, কেউ দেশদ্রোহী তকমা লাগিয়ে তাদের পেছনে স্ট্যাম্প দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। সুতপা হচ্ছে দাগী আসামি, সুতপা ক্রিমিনাল, আর জাজ দিদি হচ্ছে দেশদ্রোহী। দেশদ্রোহী কেন দেশদ্রোহী?
কারণ ভাই তাকে নিজের ইচ্ছা মতন মর্জি মতন চালানো যাচ্ছিল না। বেশ কিছুদিন ধরে সে বেগরবাই করছিল, বেশ কিছুদিন ধরে তাকে যেমন খুশি রাত্রি দুপুরে উঠে এক্ষুনি লাইভে বসো, সে লাইভ করতে রাজি না। এই এক্ষুনি ভিডিও নামাও, না সে ভিডিও করতে রাজি না। এই একে গালাগালি দাও, সে দিতে রাজি না। এই এর নামে ভিডিও করো, এই একে নিয়ে ভিডিও করা বন্ধ করো। বেশ কিছুদিন সুতপা এই সীমাদির ভিডিও বন্ধ ছিল। তার চ্যানেলটা পুরো মানে ভিডিও না দিতে দিতে রিচ ডাউন হতে 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 একটা 63,000-এর চ্যানেল আজকে কোথায় গিয়ে ভিউজ নেমেছে, যেখানে তার 20,000 21,000 ভিউজ হতো সেখানে আজকে 2,000 3,000 4,000 ভিউজে নেমে এসছে। কারণ দীর্ঘদিন তিনি তার ভিডিও অফ রেখেছিলেন। সেই সময় যদি তিনি মুখ খুলতেন, তার ভিডিও করতেন, তার ভিডিও প্রচুর পরিমাণে ভিউজ হতো, কিন্তু তাকে ভিডিও করতে দেওয়া হচ্ছিল না। এবং তিনি সম্মানের খাতিরে, কারো সম্মানের খাতিরে সেটা মেনে নিয়ে কিন্তু চুপ ছিলেন, ভিডিও করা বন্ধ রেখেছিলেন। কালকে দিদি বলছেন যে আমার কি পরিস্থিতি, আজকে চ্যানেল আমার, নেট আমার, হ্যাঁ, অথচ আমি কাকে নিয়ে ভিডিও করব অন্য কেউ ঠিক করবে। আমি কোন কন্টেন্ট করব কোন কন্টেন্ট করব না তারা বলে দেবে। সে চাইলে আমি কন্টেন্ট করব, সে না চাইলে কন্টেন্ট করব না। এই কন্টেন্ট বাদ দাও মানে আমাকে এক্ষুনি বাদ দিয়ে দিতে হবে। এখন লাইভে বসে একে গালাগালি দাও মানে আমাকে এক্ষুনি গালাগালি দিতে হবে। ওকে নিয়ে তোমাকে ভিডিও নামাতে হবে মানে এক্ষুনি নামাতে হবে। এই যে জিনিসটা, এই যে দাসত্ব, এই দাসত্বটা জাস্ট দিদি মেনে নিতে আর পারছে না। অনেক দিন মেনে নিয়েছে কিন্তু এখন আর পাচ্ছে না। সেই কারণে কি করা হলো যে তাহলে এই জাস্টকে এখন আর সীমাদিকে আর কবজায় রাখা যাচ্ছে না। তাহলে কি করতে হবে? বেশি বেগরবাই করছে, কি করতে হবে? তাহলে ও কি করেছিল, ওর উইক পয়েন্ট কি আছে? ওর উইক পয়েন্ট রয়েছে ও সিন্ডিকেটের আওতায় ওকে ফেলা যাবে কি না। ও বেশ কিছু টাকা অন্য দেশ থেকে কালেক্ট করেছে এবং সেইখানে ওই টাকার ঘাপলাবাজি হয়েছে সেটা প্রমাণ করে ওকে কি করো এবং ওপার বাংলা থেকে যেহেতু টাকা এসছে, বর্তমানে ভারত বাংলাদেশের এই রকম অবস্থা, বা ওপার বাংলার বেশিরভাগ ক্রিয়েটার সীমাদির সঙ্গে কথা বলছে, ওপার বাংলার বেশ কিছু ক্রিয়েটারের সঙ্গে সীমাদির যোগাযোগ রয়েছে, তাহলে ভাই একে দেশদ্রোহী তকমা লাগিয়ে আর ওইদিকে সিন্ডিকেটের আওতায় ফেলে একটা স্ট্রং কেস দিয়ে এর মুখটা বন্ধ করো, যাতে এর চ্যানেলটা সমাপ্ত হয়ে যায়, ইউটিউব থেকে এও শেষ হয়ে যায়। যেমন ভাবে সুতপাকে শেষ করার প্লটিং চলেছিল, সেম সেইভাবেই জাস্টকেও সরানোর বহু দিন থেকে চেষ্টা চলছিল, যেটা আমরা বুঝতে পারছিলাম। যেটা সব থেকে বড় কথা, যেটা সীমাদিও বুঝতে পারছিল। বারবার আমরা বলছিলাম একটা বেশ ঠান্ডা লড়াই চলছে, যেটা সীমাদি আমাদের সামনে এসে বলছে না কোনো ব্যাপার না, সব ঠিক আছে, কিচ্ছু হয়নি, দারুণ সম্পর্ক, ভীষণ ভালো সম্পর্ক। আজকের ডেটে কি শোনা যাচ্ছে, ঝিঙ্কু মামুনিকে প্লটিং করে আনা হয়েছিল এবং সেই প্লটিং এ কে ছিল শুনেছো তোমরা? কে ছিল? আমাদের ঢেপি সুন্দরী কিন্তু এই ব্যাপারটা জানতো। এই কারণের জন্যই যখনই ঝিঙ্কুকে কিছু বলা হতো, ঢেপি সুন্দরীর গায়ে গাত্রদাহ শুরু হয়ে যেত। ঢেপি সুন্দরী আপাদ মস্তক এই ঝিঙ্কুকে ঢাকতে বসে যেত। মনু সোনার কথায় ঝিঙ্কুকে খারাপ বলা যাবে না। ঝিঙ্কু একেবারে সতী সাধ্বী নারী, ঝিঙ্কুর নামে কোনো বাজে কথা বলা যাবে না। ঝিঙ্কু আজকে যদি এর সঙ্গে বিয়ে হয় খুব ভালো তো, কারণ তার 40 বয়স, সে আর মা হতে পারবে না। হ্যাঁ, আর এই আমাদের সোনা বাবারও তাহলে কি হবে, ননখোকারও মানে জীবনে এদের সেকেন্ড ম্যারেজে আর কোনো ইস্যু থাকবে না। তাহলে এই বাচ্চাটা আমাদের সোনা বাবা মায়ের ভালোবাসা মানে সৎ মায়ের ভালোবাসা পরিপূর্ণভাবে পাবে। এই সব লজিকগুলো কেন লাগাচ্ছিল? কারণ এই যে কনস্পিরেসিটা হচ্ছিল,
হ্যাঁ, জাস্টকে না জানিয়ে ঝিঙ্কুকে যে প্লটিং করে আনা হয়েছিল, এটা জাস্টকে জানানো হয়নি, কারণ জাস্ট পেট পাতলা। তাহলে বুঝতে পারছেন, জাস্টকে অনেক দিন আগেই ছেটে সরিয়ে দেওয়া হয়েছিল, এবং জাস্টকে জাস্ট উপর আরে তোমাকে আমি খুব ভালোবাসি, তুমি আমার বোন, তুমি আমার মানে এই ওই, তোমাকে এইসব আতি পাতি সব এদের নিয়ে ভিডিও করলে হয়? তুমি চুপ থাকো, তোমার এত বড় চ্যানেল, তুমি মুখ খুলো না, তুমি ভিডিও বন্ধ করো, ওরা বকছে বকু গিয়ে। হ্যাঁ, কিন্তু অপোজিটে যে রয়েছে তাকে কোনোদিনও বারণ করা হয়নি। জাস্ট দিদি শুধু কি করেছে, সম্মান রক্ষার্থে ভিডিও বন্ধ রেখেছে। মাঝেও জাস্ট দিদি 4 দিন ভিডিও বন্ধ রেখেছিল, এই ঢেপিকে নিয়ে ভিডিও করা 4 দিন বন্ধ রেখেছিল, কিন্তু ঢেপি কনস্ট্যান্ট প্রত্যেকটা লাইভে এবং প্রতিদিন জাস্ট দিদির নামে মানে নেগেটিভ ভিডিও, নোংরা থেকে নোংরা কথা বলে বলে ভিডিও নামিয়েছে। অথচ জাজ দিদিকে থামানো হয়েছে আর ওকে উস্কানো হয়েছে, বলেছে নে তুই করতে থাক, কোনো কিছু চিন্তা করবি না, ডোন্ট পরোয়া, আমি আছি তোর পেছনে, আমি আছি তোমার, তুই যেইভাবে ইচ্ছা ওকে ধোয়া, যেইভাবে ইচ্ছা চাপকা, যেইভাবে ইচ্ছা ওর খাল খিচে নিয়ে আয়, আমি তোর পেছনে আছি, নো টেনশন। এবং সেই মানে মদত পেয়ে এই ঢেপি নিজেকে একেবারে সেই লেভেলের মনে করা শুরু করে দিয়েছে, এবং সমানে জাজ দিদিকে নোংরা থেকে নোংরা কথা যেমনি লাইভে বসে বলছে, তেমনি ভিডিওর মধ্যে বলে বলে করে যাচ্ছে। এখন আবার আমি দেখলাম রিম্পাকে বলছে কচি কচি তালশাস, আর ওর নাম কি বলে, দীপ্তিদিকে বলছে কি ডাব মনে হয় বলেছে, হ্যাঁ ডাব বা ঝুনো নারকেল টারকেল এই টাইপের কিছু একটা বলেছে, মানে বোঝাতে চেয়েছে মানে ওর নাম হচ্ছে রিম্পা হচ্ছে কচি, আর দীপ্তিদি হচ্ছে বুড়ি, এটাই হচ্ছে বক্তব্য আর কি। তো এখন এই রকম ভাবে প্রত্যেকটা ক্রিয়েটারের পেছনে লাগা শুরু হয়েছে, এবং যারা যারা মুখ খুলছে তাদেরকেই কোনো না কোনো কিছু ভাবে ফাঁসানোর চেষ্টা চলছে। এখন দেখো, ভিউয়ার্সরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পুরো জিনিসটা বুঝতে পারছে, এবং আজকের ডেটে যারা যারা এই জিনিসগুলো করছে তাদের কে ভিউয়ার্সরাই কিন্তু ছেটে ফেলে দিচ্ছে। আজকে দেখো, মানবতা মানবিকতা, হ্যাঁ, সম্পর্ক, আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক, যেই সম্পর্ক এতটাই ঠুনকো যে সাথে ঘা লাগলেই আমি আমার যাকে একদিন বোন বলে সম্বোধন করেছি সেই মানুষটাকে নিশ্চিহ্ন করে দিতে আমার একবারও একটা সেকেন্ডও দ্বিধা লাগবে না। এই ধরনের সম্পর্ক আমার মনে হয় থাকার থেকে না থাকাই ভালো। অনেকবার জাজ দিদিকে মানে সীমাদিকে বোঝানোর চেষ্টা করেছিলাম, সীমাদি বোঝেনি, আজকে তার ফল এইভাবে ভোগ করছে। তো এটুকুই বলার ছিল, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর সুতপাকে আবার রিকোয়েস্ট করব, ওইভাবে বললাম বলে একদম সুতপা কিছু মনে করো না, কিন্তু আজকে সত্যি বলছি, তোমার একই ভুল বারবার করাটাকে আমি সমর্থন করতে পারলাম না। যেই জায়গা থেকে তোমার বারবার বিপদ আসছে, সেই একই জায়গায় গিয়ে একই ভুল তুমি বারবার কি করে করছো, এটা আমি সত্যিই তোমার কাছ থেকে আশা করিনি। এটুকুই বলার ছিল, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।